আসসালামু আলাইকুম। আমি নোমান ইবনে বিল্লাল, ডিবেটার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব। আজকে আমরা মূলত এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের আত্মবিশ্বাস, যুক্তিশক্তি আর চিন্তার জগৎকে সম্পূর্ণ বদলে দিতে পারে, এবং তা হলো বিতর্ক। বিতর্ক মানে শুধু ঝগড়া নয়, বিতর্ক হলো যুক্তি, চিন্তা এবং আত্মপ্রকাশের এক শিল্প। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো বিতর্কের মূল কৌশলগুলো, কীভাবে চরিত্রায়ন করতে হয়, কীভাবে যুক্তি গঠন করতে হয় এবং আরও অনেক কিছু নিয়ে। তাই চলুন শুরু করা যাক। বিতর্ক মূলত দুই প্রকার। একটিকে আমরা বলি ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট আর অন্যটিকে আমরা বলি এশিয়ান পার্লামেন্টারি ডিবেট। আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো এশিয়ান পার্লামেন্টারি ডিবেট। এটি খুবই জনপ্রিয় একটি বিতর্ক ফরম্যাট যেখানে দুটি দল মুখোমুখি হয়। একটি হলো প্রস্তাবক দল এবং অন্যটি হলো বিরোধী দল। প্রতিটি দলে থাকে তিনজন বক্তা এবং তারা একটি নির্দিষ্ট প্রস্তাব বা বিষয়ের পক্ষে বা বিপক্ষে যুক্তি উপস্থাপন করে থাকে। এর মধ্যে দুইটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে দলগত আলোচনা এবং অন্যটি হচ্ছে যুক্তি স্থাপনের মাধ্যমে নিজের মতামতগুলোকে তুলে ধরা। এখানে মূলত প্রতিটি জনের একটি নির্দিষ্ট ভূমিকা থাকে এবং সে কত ভালোভাবে তার ভূমিকাগুলো পালন করে আসলো সেই বিষয়টি বিতর্কের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হয়ে আসে। এছাড়া সময় ব্যবস্থাপনা এবং প্রস্তাবতি বিষয়ের ওপর যুক্তি প্রদান করা খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। এখন আমরা দেখি সংসদীয় বিতর্কের কিছু নিয়মকানুন। প্রথমত আমরা যেটা বলে আসলাম যে বিতর্কে মূলত দুটি দল থাকবে, সরকারি দল এবং বিরোধী দল। সরকারি দলের মধ্যে থাকবে প্রধানমন্ত্রী, মন্ত্রী, সরকারি দলীয় সংসদ, এবং বিরোধী দলের মধ্যে থাকবে নেতা, উপনেতা এবং বিরোধী দলীয় সংসদ, যেটা সচরাচর আমরা একটা পার্লামেন্টের মধ্যে দেখে আসি। একটা পার্লামেন্টের মধ্যে আমরা দেখি যে একজন স্পিকার থাকে এবং সরকার দল তাদের নির্দিষ্ট প্রস্তাবনাগুলোকে তুলে ধরেন এবং বিরোধী দল সেই প্রস্তাবনার বিপক্ষে তাদের প্রস্তাবগুলো বা সমালোচনা করে থাকেন। এখানেও তার ব্যতিক্রম নয়। সরকারি দলের মধ্যে প্রথমে আসেন হচ্ছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মূলত তার যেই নির্দিষ্ট প্রস্তাব যেটা আজকে এই সংসদের মধ্যে তুলে ধরা হবে সেই প্রস্তাবটা তিনি উপস্থাপন করেন। এছাড়া তিনি সেই প্রস্তাবের পক্ষে চরিত্রায়ন করে থাকেন। চরিত্রায়ন হচ্ছে মূলত আজকের এই বিতর্কটি কোথায় হচ্ছে এবং এই বিতর্কের মূল প্রতিপাদ্য বিষয়টি মূলত কী, এবং এই বিতর্কের মধ্যে যে মোশনটি দেওয়া হলো সেই মোশনের প্রত্যেকটি পার্ট আলাদা আলাদাভাবে তুলে ধরা এবং সেটাকে একটি নির্দিষ্ট চরিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা। মূলত চরিত্রায়নের মাধ্যমে আজকের এই বিতর্কটি একটি নির্দিষ্ট জায়গায় সেট করে দেয়া, যেই জায়গা থেকে মূলত আজকের পুরো বিতর্কটি হয়ে আসবে, এবং প্রধানমন্ত্রীর পর যারা আসবেন তারা যাতে একই জায়গায় থেকে পরবর্তী বিতর্কটি চালিয়ে যেতে পারেন সেটি মূলত চরিত্রায়নের মাধ্যমে তুলে ধরা হয়। এছাড়া প্রধানমন্ত্রী তার বিতর্কে যে তার দলীয় যে মানুষগুলো রয়েছে তারা মূলত কোন কোন বিষয় নিয়ে কথা বলবেন এবং আজকে তাদের জায়গা থেকে মূলত এই বিতর্কটি কোথায় হচ্ছে এবং বিতর্কের কোন পয়েন্টগুলো মূলত তাদের পক্ষ থেকে বলা হবে সেগুলো প্রধানমন্ত্রী বলে থাকেন। এছাড়া প্রধানমন্ত্রী নিজেও কিছু পয়েন্ট বলে যেতে পারেন এবং একটা স্ট্যান্ড পয়েন্ট উনি দাঁড় করিয়ে যান, যেখান থেকে মূলত তার পরবর্তী বক্তারা এসে সেখান থেকে শুরু করবেন। এরপর আসে হচ্ছে বিরোধী দলীয় নেতা। বিরোধী দলীয় নেতা মূলত তার পক্ষে একটি নির্দিষ্ট প্রেক্ষাপট তিনি সেট করে যান এবং প্রধানমন্ত্রী দ্বারা উত্থাপিত যে প্রেক্ষাপটটি রয়েছে তিনি সেই প্রেক্ষাপটের বিপরীতে গিয়েও নিজের একটি প্রেক্ষাপট তার দাঁড় করানোর ক্ষমতা থাকে। মূলত তিনি প্রধানমন্ত্রী যে চরিত্রায়ন করে যান সেটিকে তিনি ক্রিটিসাইজ করতে পারেন এবং নিজের তুলে ধরা প্রেক্ষাপট যে ভালো সেটি তিনি প্রমাণ করে যেতে পারেন, এবং সরকার দলীয় কনটেক্সট সেটি সম্পূর্ণভাবে ভেঙে দিয়ে নিজেদের বানানো একটি কনটেক্সট তুলে ধরে সেখান থেকে তিনি বিতর্ক চালিয়ে যেতে পারেন। এছাড়াও তিনি তার পক্ষের কিছু যুক্তি তিনি উপস্থাপন করতে পারেন। এখন আসি হচ্ছে সরকার দলীয় মন্ত্রী। সরকার দলীয় মন্ত্রী মূলত বিরোধী দল বা বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রী যে ভুলগুলোকে তুলে ধরলেন সেই ভুলগুলোকে তিনি চ্যালেঞ্জ করা, যে না, বিরোধী দলীয় যেই কথাগুলো তিনি বলছেন সেটি সম্পূর্ণ রকমের ভুল এবং প্রধানমন্ত্রীর কথাগুলোই যে সঠিক এবং তার উঠানো প্রস্তাবনাটা যে গৃহীত হওয়া উচিত এই বিষয়টি তিনি তুলে ধরেন। এছাড়া প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত যে স্ট্যান্ড পয়েন্টগুলো তিনি দাঁড় করিয়ে গিয়েছেন সেই স্ট্যান্ড পয়েন্টগুলোকে আরও এক্সটেন্ড করা, যাতে করে পরবর্তী বিতর্ক সেখান থেকে শুরু হয়। এছাড়া যেমন প্রধানমন্ত্রী বলে কয়েকটি স্ট্যান্ড পয়েন্ট উনি দাঁড় করিয়ে গেছেন, যেমন অর্থনৈতিক, সামাজিক, রাজনীতি এবং পারিবারিক সহ আরও বিভিন্ন কিছু। যদি প্রধানমন্ত্রী অর্থনৈতিক এবং সামাজিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকেন তাহলে মন্ত্রী সেই বিষয়গুলোর পাশাপাশি রাজনৈতিক এবং পারিবারিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করবেন। এছাড়া উনি এই যে স্ট্যান্ড পয়েন্টগুলো আছে সেগুলোকে সম্পূর্ণভাবে একটি ব্যাখ্যা এই সংসদের মধ্যে দিয়ে যাবেন। উপনেতার কাজ হুবহু একই রকম, শুধুমাত্র উনি প্রধানমন্ত্রীর কথাকে চ্যালেঞ্জ করতে পারবেন এবং তাদের নিজেদের যুক্তিকে উনি এক্সপ্লেন করতে পারবেন। এছাড়াও তার একটি নির্দিষ্ট ক্ষমতা হচ্ছে উনি প্রধানমন্ত্রী এবং মন্ত্রীর বিপক্ষে একটি প্রশ্ন উত্থাপন করতে পারবেন যে ওনারা কেন আজকে এই প্রস্তাবটি নিয়ে আসছেন বা ওনাদের কথার মধ্যে কোন কোন ভুলগুলো রয়েছে সেটি একজন মন্ত্রী বা উপনেতা ওনারা এই প্রশ্নগুলো উপস্থাপন করতে পারবেন সংসদের মধ্যে। এরপর যদি আসি আমরা সরকার দলীয় এবং বিরোধী দলীয় সংসদের মধ্যে, ওনাদের মূল কাজ হচ্ছে যুক্তি খণ্ডায়ন করা।
মন্ত্রী এবং প্রধানমন্ত্রী দ্বারা যে স্ট্যান্ড পয়েন্ট বা যে যুক্তিগুলো ওনারা তুলে এনেছেন সেই যুক্তিগুলোকে আরও বিস্তারিতভাবে আলোচনা করা এবং পুরো বিতর্কের একটি সারসংক্ষেপ তুলে ধরা হচ্ছে একজন সরকার দলীয় সংসদের কাজ। এছাড়া প্রতিপক্ষের যে পয়েন্টগুলো ওনারা বলেছেন সে পয়েন্টগুলো যে দুর্বল তা বোঝানোও কিন্তু একজন সরকার দলীয় সংসদের কাজ, এবং বিরোধী দলীয় সংসদের কাজও হুবহু একই রকম। এবং সবার লাস্টে আসে হচ্ছে যুক্তিখণ্ডন, যেটা শুরু করে হচ্ছে প্রধানমন্ত্রী এবং শেষ করে হচ্ছে বিরোধী দল। যুক্তিখণ্ডন মূলত একটি সমাপনী বক্তব্য, যেটা সমাপনীভাবে এবং শেষে সবার যে কথাগুলো উত্থাপিত হলো সংসদের মধ্যে সবার কথাগুলোকে তুলে ধরে সরকার দল কোথায় কোথায় ওনাদের জেতা উচিত সেগুলো সরকার দলীয় যুক্তিখণ্ডন যে করবেন উনি বলবেন, আর বিরোধী দলীয় থেকে যারা যুক্তিখণ্ডন করবেন তারা বলে যাবেন যে এই পয়েন্টগুলো আমাদের পক্ষ থেকে বলা হয়েছে, সো আমরা এই বিতর্কটি আজকে এখানে আমরা জিততে পারি। বিতর্কের মধ্যে আরও কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে বিতর্কের কাঠামো এবং অন্যটি হচ্ছে সময়সীমা। বিতর্কের কাঠামো বলতে আমরা বোঝাই আমি একটি বিতর্ককে তিনটি ভাগে ভাগ করি। প্রথমে হচ্ছে উদ্বোধনী বক্তব্য, যেটি মূলত প্রধানমন্ত্রী দিয়ে থাকেন, উনি ওনার প্রস্তাবনা উপস্থাপনের মাধ্যমে এবং চরিত্রায়নের মাধ্যমে তার উদ্বোধনী বক্তব্য দিয়ে থাকেন। দ্বিতীয়ত হচ্ছে মূল যুক্তি উপস্থাপন করা, যেটা মন্ত্রী বা উপনেতা বা সরকার দলীয় সংসদরা যেটা করে থাকেন সেটাকে আমরা মূলত যুক্তি উপস্থাপনা বলে থাকি। এবং সবার লাস্টে আসে হচ্ছে সমাপনী বক্তব্য, যার দ্বারা মূলত পুরো বিতর্কের একটা সারসংক্ষেপ তুলে ধরা হয় এবং সেখান থেকেই একটি নির্দিষ্ট বিজয়িতা ঘোষণা করা হয়। এবং সময়সীমা, সময় একটি বিতর্কের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মূলত নর্মাল এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের মধ্যে প্রতিজন বক্তার 5 মিনিট করে সময় থাকে, ক্ষেত্রবিশেষ 7 মিনিটও থাকতে পারে, এবং যুক্তিখণ্ডনের জন্য সময় থাকে 3 মিনিট। এখন আসে হচ্ছে বিতর্কের চরিত্রায়ন নিয়ে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং যেটা প্রধানমন্ত্রী দ্বারা কিন্তু সেটা ব্যাখ্যা করা হয়ে থাকে। বিতর্কের চরিত্রায়ন হচ্ছে মূলত একটি প্রেক্ষাপট, যে প্রেক্ষাপটের উপর মূলত আজকের পুরো বিতর্কটা হয়ে থাকে। চরিত্রায়নকে আগে একসময় সংজ্ঞানও বলা হতো, বাট বর্তমান সময় চরিত্রায়ন বলা হয়। এটির মাধ্যমে মূলত আমরা একটি প্রস্তাবনার প্রত্যেকটি পয়েন্টকে আলাদা আলাদাভাবে তুলে ধরে সেটিকে একটি নির্দিষ্ট চরিত্র দিয়ে থাকি এবং সেটির উপর ভর করেই মূলত আমাদের বিতর্কটা পরিচালনা হয়ে আসে। এর মধ্যে প্রথমত রয়েছে বিষয়ের প্রেক্ষাপট নির্মাণ করা, যে আজকের এই বিতর্কটা রয়েছে সেই বিতর্কটা মূলত কোথায় দাঁড়িয়ে হচ্ছে এবং কোন দেশের বা কোন জায়গার প্রেক্ষাপটের ভিত্তিতে হচ্ছে সেটা তুলে ধরা। দ্বিতীয়ত হচ্ছে মূল সংজ্ঞা বা পরিভাষা নির্ধারণ করা, যা মূলত আমার পুরো বিতর্কের বা পুরো প্রস্তাবনার মধ্যে প্রতিটি পয়েন্টকে আলাদা আলাদাভাবে সংজ্ঞায়ন দেওয়া। তৃতীয়ত হচ্ছে সম্পর্কিত পক্ষ বা স্টেক হোল্ডারের বর্ণনা, তার মানে হচ্ছে যে আমার এই যে প্রস্তাবনাটি রয়েছে এর পক্ষে আমি কেন আছি, এর পক্ষে 2-3টি যুক্তি দেওয়া, তার মাধ্যমে প্রমাণ করা যে না আমরা এই কারণগুলোর জন্য আজকে আমরা এই সংসদে উত্থাপন করছি। চতুর্থ হচ্ছে মূল্যবোধের কাঠামো নির্ধারণ এবং সবার লাস্টে হচ্ছে পক্ষের অবস্থান ব্যাখ্যা করে, যে কেন আজকে আমরা এই প্রস্তাবনার পক্ষে আছি এই জিনিসটা প্রমাণ করা। আমরা যদি একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, এখানে একটি বিষয় দেওয়া আছে, সেটা হচ্ছে যে এই সংসদ মনে করে সামাজিক আন্দোলনই সব সমস্যার সমাধান। দেখেন এখানে মূলত আমাদের কয়েকটি বিষয় রয়েছে, একটি হচ্ছে সামাজিক আন্দোলন এবং দ্বিতীয়ত হচ্ছে সব সমস্যা। আমরা আজকে যদি বাংলাদেশের প্রেক্ষাপটে এই বিতর্কটি করতে চাই তাহলে আমরা বলতে পারি যে দেখেন এখানে বাংলাদেশে তো অনেক ধরনের সমস্যা রয়েছে, এখন সবগুলো সমস্যা তুলে ধরার জন্য কিন্তু আমাদের বিভিন্ন ধরনের আন্দোলন সব বিভিন্ন কাজ করতে হয়। দ্বিতীয়ত আমরা বলতে পারি যে সামাজিক আন্দোলন মূলত কি? সামাজিক আন্দোলন মানে হচ্ছে যে মানুষের সংগঠিত প্রচেষ্টা বা সমাজের কোনো পরিবর্তন আনার জন্য মানুষ যখন রাস্তায় নেমে আসে সেগুলোকে আমরা সামাজিক আন্দোলন বলে থাকি। এভাবে আমরা আমাদের সংজ্ঞানটা করে ফেললাম। এখন যদি আমার চরিত্রায়ন করতে হয় তাহলে সরকার দল থেকে এভাবে চরিত্রায়নটা আসবে যে দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে সামাজিক আন্দোলন মানে হচ্ছে সেই সব আন্দোলন যার দ্বারা কিন্তু মানুষের জনমনের মধ্যে ক্ষতি হচ্ছে, রাজনৈতিকভাবে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন ধরনের অপকর্ম কিন্তু সামাজিক আন্দোলনের দ্বারা হয়ে থাকে। তাই আমরা যদি এমন একটা সমাজ গড়তে পারি যেখানে সামাজিক আন্দোলন ছাড়া শুধুমাত্র প্রাতিষ্ঠানিকভাবে এবং আইনি সহায়তায় যদি আমাদের সমস্যাগুলো সমাধান করা যায় তাহলে সেই সমাজই তো আমাদের দেশের মধ্যে দরকার। এটা সরকার দল থেকে এইভাবে চরিত্রায়নটা করা যেতে পারে। যদি বিরোধী দল থেকে তাহলে এই চরিত্রায়নের বিপক্ষে চ্যালেঞ্জটা কীভাবে আসতে পারে যে এভাবে যে দেখেন মাননীয় স্পিকার, যখন একটি প্রতিষ্ঠান সম্পূর্ণ রকমের সুযোগ সুবিধা দিতে ব্যর্থ হয় তখনই তো একটা দেশের সামাজিক আন্দোলন হয়ে থাকে। যখন প্রতিষ্ঠান আমাদের সব রকম সুযোগ সুবিধা দিবে এবং প্রতিষ্ঠান আমার সমস্যার সমাধানগুলো দিবে তখন তো আমাদের আন্দোলন করার কোনো প্রশ্নই আসে না, কিন্তু যখন প্রতিষ্ঠান আমার সমস্যার সমাধান করতে ব্যর্থ হয় তখনই সামাজিক আন্দোলন হয়। এর অনেক উদাহরণ আমরা আগে দেখে আসছি। এভাবে বিপরীত দল থেকেও কিন্তু এভাবে চরিত্রায়নটা বা এভাবে প্রেক্ষাপটটা দাঁড় করানো যেতে পারে। এখন আসি বিতর্কের কৌশল নিয়ে।
যখন আমরা বিতর্ক করব তখন বিতর্কের বিপরীত দলের যখন কথা বলবে তখন তার কথার মধ্যে যখন কোনো মিস ইনফরমেশান থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে তখন সেগুলো আমরা পিওআই বা পিওও বা পিপিপির মাধ্যমে কিন্তু আমরা সেগুলোকে তুলতে পারি। এগুলো মূলত যখন আমার বিপরীত দল থেকে কথা বলে তার কথার মাঝখানেই কিন্তু আমরা এই পয়েন্টসগুলোকে তুলে আনতে পারি। সবার প্রথমে আসে হচ্ছে পিওআই, যেটাকে আমরা বলি পয়েন্ট অফ ইনফরমেশান। এটি মানে হচ্ছে যে যখন আমাদের কিছু জিজ্ঞাসা করতে হয় বা যখন আমরা আমাদের বিপরীত দলের কোনো বক্তা কথার মধ্যে তার কোনো একটা পয়েন্টকে যদি আমাদের ক্ল্যারিফিকেশান দরকার হয় তখন আমরা তার কথার মাঝখানে পিওআই তুলতে পারি। যেমন কেউ একজন যদি বলে থাকেন যে আমরা রাজনৈতিকভাবে এই কাজগুলো করব, রাজনীতি 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 এই একই ওয়ার্ড যখন তিনি বারবার বলতে থাকেন তখন আমরা বলতে পারি যে রাজনৈতিক বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন। এছাড়া কেউ যদি বলে যে আমাদের অন্তর্বর্তী সরকার এগুলো করলো বা অন্তর্বর্তী সরকারের এই বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট, অন্তর্বর্তী সরকারের কোনো নির্বাচনের কোনো অধিকার নেই বা এই টাইপের যদি কোনো প্রশ্ন আসে তখন আমরা তাদেরকে জিজ্ঞেস করতে পারি যে অন্তর্বর্তী সরকার বলতে আপনি মূলত কোন বিষয়টিকে বোঝাচ্ছেন। এরকম আমাদের যখন কোনো কিছু ক্ল্যারিফিকেশান দরকার হয় বা কোনো মিস ইনফরমেশান যদি অপোজিট থেকে আসে সেগুলো জানার জন্য আমরা পিওআই তুলতে পারি তার কথার মাঝখানেই। দ্বিতীয়ত আসে হচ্ছে পিওও, হুইচ ইজ পয়েন্ট অফ অর্ডার। পয়েন্ট অফ অর্ডার মানে হচ্ছে যে যখন প্রতিপক্ষ দলের দুইজনের মধ্যেই যখন ক্ল্যাশ হয়, যখন তারা নিজেদের স্ট্যান্ড ক্রিয়েট করার পর নিজেদের বক্তাই যখন সেই স্ট্যান্ডের বিপরীতে গিয়ে বা স্ট্যান্ডের বাহিরে গিয়ে যখন কোনো বক্তব্য দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আমরা পয়েন্ট অফ অর্ডার তুলতে পারি। এবং সবার লাস্টে হচ্ছে পিপিপি, হুইচ ইজ পয়েন্ট অফ পার্সোনাল প্রিভিলেজ। এটা মানে হচ্ছে যে যখন কেউ আমাদের ব্যক্তিগত আক্রমণ করে থাকেন বা যখন কেউ রাজনৈতিক বা দেশের সার্বভৌমত্বের বিপরীতে বা কেউ যদি কখনও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এরকম কোনো কথা যদি বলে থাকেন তখন আমরা পয়েন্ট অফ পার্সোনাল প্রিভিলেজ তুলতে পারি। এই তিনটে বিষয় মূলত বিতর্কের খুবই ইম্পর্টেন্ট জিনিস। বর্তমান সময়ে পয়েন্ট অফ ইনফরমেশনই খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং মূলত জিজ্ঞাসা করার জন্য আমরা পিওআইটা তুলে ধরি। এখন আসি হচ্ছে বিতর্কের প্রস্তাবনা নিয়ে। প্রস্তাবনা মূলত কী জিনিস বা আমাদের বিতর্ক করার জন্য সবার প্রথমে আমাদের দরকার হচ্ছে প্রস্তাবনাটাকে বোঝা। প্রস্তাবনা হচ্ছে যে একটি নির্দিষ্ট বক্তব্য বা ধারণা যেটা একটি সংসদের মধ্যে উত্থাপন করা হবে এবং উত্থাপন করার পর সেই প্রস্তাবনাটার পক্ষে কারা বলবেন এবং বিপক্ষে কারা বলবেন এবং প্রস্তাবনাটা তারা চাবে যে এই সংসদের মধ্যে যাতে গৃহীত হয়। প্রস্তাবনা বোঝার জন্য মূলত আমাদের বিভিন্ন ধরনের বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে রাজনৈতিক বিভিন্ন বিষয় রয়েছে, এতে থাকতে পারে অর্থনৈতিক বিভিন্ন বিষয় বা দেশের অন্তর্বর্তী বা আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও কিন্তু আমাদের জানা থাকা খুবই প্রয়োজন একটি প্রস্তাবনা বোঝার জন্য। এটি প্রস্তাবনা বিভিন্ন ধরনের হতে পারে। কিছু কিছু প্রস্তাবনা নীতি প্রস্তাবনা হয়ে থাকে, কিছু মূল্যবোধ প্রস্তাবনা হয়ে থাকে, আবার কিছু আছে বিশ্লেষণ ধর্মীয় প্রস্তাবনা হয়ে থাকে। এখন আমরা যদি একটু বিতর্কের বিষয়বস্তু নিয়ে কথা বলি, বিতর্ক মূলত অনেক বিষয় নিয়ে বিতর্ক হতে পারে। বিতর্ক হতে পারে একটি দেশের অভ্যন্তরীণ বিষয়বস্তু নিয়ে, বিতর্ক হতে পারে আন্তর্জাতিক বিষয়বস্তু নিয়ে, বিতর্ক হতে পারে আপনার সামাজিক বিষয় নিয়ে, বিতর্ক হতে পারে অর্থনৈতিক বিষয় নিয়ে, অন্য কোনো দেশের সামাজিক জায়গা থেকে বিতর্ক হতে পারে, বিতর্ক হতে পারে টেকনোলজি নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক হতে পারে। সো বিতর্ক মূলত সাম্প্রতিক এবং গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে সেখান থেকে মূলত তুলে এনে একটি সংসদের মধ্যে বিতর্কের প্রস্তাবনাকে দাঁড় করানো হয়। এতে আমাদের সামাজিক সমস্যা থাকতে পারে, অর্থনৈতিক সমস্যা এবং রাজনৈতিক সমস্যা নিয়ে মূলত একটি বিতর্কের বিষয়বস্তু নির্ধারণ করা থাকে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আমরা দেখব যে কিভাবে একটি যুক্তি উপস্থাপন করতে হয়, কিভাবে একটি যুক্তি প্রকাশ করতে হয়, কিভাবে শক্তিশালী যুক্তি তৈরি করতে হয় এবং কিছু লাইভ উদাহরণের মাধ্যমে আমরা এগুলো বোঝার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।